আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 10 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মা, আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু আমার কিছু সীমা আছে, সেটা আমাকে মানতে হবে। আর তোমাদেরও। কথাগুলো কঠিন ছিল, কিন্তু কণ্ঠে আগের মতো আগুন নেই, বরং সেখানে ছিল ক্লান্তি, জমে থাকা মানসিক ক্লান্তি। মাহতাব নয়ন ধীরে ধীরে বলল, সীমা থাকা খারাপ না তেজ, তবে সংসারে থাকতে হলে কিছু ছাড়ও দিতে হয়। তেজ থেমে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, ছাড় আমি দিচ্ছি আব্বু, কিন্তু সেটা যেন আমার অপমান না হয়। এই কথাটার পরে ঘরে আবারও নীরবতা নামলো, তবে সেটা আর আগের মতো ভয়ঙ্কর নয়। এবার নীরবতার ভেতরে ছিল বোঝাপড়ার চেষ্টা। রাইসা দূরে দাঁড়িয়ে সব দেখছিল, কারো চোখে না পড়ে সে নিজের জায়গায় স্থির হয়ে রইল। আজ সে বুঝে গেল, এই বাড়িতে আর তার অস্তিত্ব শুধু একজন মানুষ হিসেবে নয়, বরং একটা অদৃশ্য দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু। মনে মনে নিজেকে কেমন অসহায় লাগলো। তার রান্নাও তার স্বামী নামক মানুষটি মুখে তুলল না, সেখানে তাকে কিভাবে সহ্য করবে। সিঁড়ির উপর দাঁড়িয়েছিল, ঠিক তার দিকে পিঠ দিয়ে তেজ বসে আছে, যার কারণে তেজের চেহারা দেখার ভাগ্য হলো না রাইসার। চোখের অশ্রু ছাড়া আর বিসর্জন দেওয়ার মতো কোনো মূল্যবান সম্পদ নেই। রাতটা ধীরে ধীরে ঘনিয়ে এলো, আর সেই রাতের অন্ধকারে প্রত্যেকটা মানুষের মনে জমতে থাকা নতুন প্রশ্ন, নতুন টানাপোড়ন। এই সংসারে কি সত্যিই শান্তি ফিরবে, নাকি নীরবতার আড়ালে বড় কোনো ঝড় অপেক্ষা করছে। দরজায় টুকা পড়তে রাইসা দরজা খুলে দিল। মেহেরিমা নয়ন দরজায় দাঁড়িয়ে আছে, তারপর বলল, আম্মু আপনি? মেহেরিমা নয়ন বলল, হ্যাঁ আমি। তুমি কি কষ্ট পেয়েছো? রাইসা জবাব দিল, না না আম্মু, আমি কষ্ট পেতে যাব কেন, আমি কষ্ট পাইনি। মেহেরিমা নয়ন হাসলো। রাইসার চোখে টলমলে জলের জোয়ার বইছে, অথচ কি দারুণ মিথ্যে সান্ত্বনা দিচ্ছে। সে কষ্ট পায়নি। মেহেরিমা নয়ন ঠিক দেখেছিল, যখন রাইসা সিঁড়ির উপর বারান্দার পিলারের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়েছিল, তখন বুঝতে পেরেছিল তেজের কথা কাজ সে নিজে চাক্ষুষ করেছে। এখানে উল্টোপাল্টা বলে সান্ত্বনা দেওয়ার কিছুই নেই। তেজের করা কাজ সম্পর্কে আমি তোমার কাছে কিছু সাফাই দিতে আসবো না রাইসা, শুধু বলবো, সত্যি তুমি খুব সুন্দর রান্না করো। মার্জিয়া আর তোমার আব্বু আঙ্গুল চেটে চেটে খেয়েছে। তোমার আব্বু কি বলেছে জানো? রাইসা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে দিনে আবারও বললেন, মেয়েটার রান্নার হাত এত সুন্দর যে তোমাকেও হারিয়ে দিচ্ছে মেহেরিমা। আমি নিঃসন্দেহে বলবো রাইসা ফার্স্ট আর তুমি সেকেন্ড। রাইসা শুধু দেখলো তার শাশুড়িকে, কেমন মন ভালো করার জন্য এটা ওটা বলছে। রাইসার মন ভালো করার জন্য এটা ওটা অনেক কিছু। বাবার বাড়িতে থেকে রাইসা এই সুযোগটাও ঠিকমতো হয়ে ওঠেনি। কখনো তার ছোট মাতার সাথে একটু হেসে তো দূর, গম্ভীর মুখে হলেও পাশে বসেনি, বরং কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। একবার তো ভাতের মার ফেলতে গিয়ে ভাত পড়ে গিয়েছিল। গ্রামের মাটিতে চুলায় পাতা দিয়ে রান্না করতে হতো রাইসাকে। সেখানে মাটিতে ভাত পড়ে দেখে নাবিলা বেগম তেড়ে এসে চুলের ছুটি ধরে সেই গরমের মাঝে টেনে হিসড়ে গুড়িয়েছে। এখনো হয়তো সেই দাগ পিঠ থেকে যায়নি, এত কষ্টতে কেঁদেই কোনো প্রতিকূলতা পায়নি। সেখানে কান্না বৃথা মনে হলো। ধীরে ধীরে কান্নার চাইতে সহ্য করার মতো ক্ষমতা তীব্র হলো। হাজার কষ্ট দিলেও মুখ দেখে বোঝা মুশকিল হয়ে যেত আসলে তার আঘাত লেগেছে কিনা। রাইসার এমন আচরণ দেখে নাবিলা বেগম আরো খেপে গিয়ে দ্বিগুণ বেশি আঘাত করত। সবাই ঘুমিয়ে পড়েছে, রাত 11টা বাজে। দুই চোখের পাতা জমাট বেঁধে ঘুমের দেশে পাড়ি দিতে চেয়েও পারছে না তেজ। দুই চোখ জুড়ে শুধু কেবল অশান্ত হয়ে ঘুরছে এক মায়াবী কন্যার ভয় আর মৃগন্ময়ীর দৃষ্টি। ঘুমটার আড়ালে সেই সুদীর্ঘ চাঁদমুখ, যেখানে হারিয়ে যেতে চাইছে তেজের সকল তেজ। এখানেই হয়তো তার সকল রাগের পরিসমাপ্তি ঘটবে। ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে, প্রতিটি সেকেন্ড যেন তেজের বুকের ভেতর শব্দ করে আছড়ে পড়ছে। চারপাশে নীরবতা এতটাই ঘন যে নিজের নিঃশ্বাসের শব্দেও তার অস্বস্তি বাড়ছে। জানালার ফাঁক গলে ঢুকে পড়া চাঁদের আলো বিছানার উপর সাদা রেখা এঁকে দিয়েছে, অথচ সেই আলো আজ শান্তি দিচ্ছে না, বরং মনে করিয়ে দিচ্ছে সেই চাঁদ মুখের কথা, যে মুখ একবার দেখেই তার ভেতরের সব কঠোরতা ভেঙে চুরমার হয়ে গেছে। চোখ বন্ধ করলে সে চোখ দুটো যেন আরো স্পষ্ট হয়ে ওঠে, ভয় ভয় কিন্তু গম্ভীর, নির্ভীক অথচ কোমল। মৃগন্ময়ী সেই দৃষ্টি তেজকে এক অদ্ভুত দ্বন্দ্বে ফেলে দেয়। সে কি সত্যিই ভয় পেয়েছে, নাকি এই প্রথমবার নিজের অজান্তেই কারো কাছে ধরা দিতে চাইছে? বুকের ভেতর জমে থাকা রাগ, অভিমান, অহংকার সবকিছু একে একে গলে পড়ছে সেই একটিমাত্র দৃষ্টির তাপে। বিছানায় এপাশ ওপাশ করে সে উঠে বসে, মাথার ভেতর অযথা হাজারো প্রশ্ন ভিড় করছে। কেন এমন হলো? কেন এতগুলো মানুষের ভিড়ে থেকেও আজ একজনই তাকে সম্পূর্ণ দখল করে নিল? তার জীবনে তো কখনোই এমন দুর্বল মুহূর্ত আসার কথা ছিল না। তেজ নিজেকেই প্রশ্ন করলো, এই অস্থিরতা কি পরাজয়ের লক্ষণ, নাকি নতুন কোনো যুদ্ধের শুরু? বাইরের রাতটা স্থির আর নিথর, দূরে কোথাও কুকুরের হালকা ডাকে নীরবতা কেঁপে ওঠে, আবারও থেমে যায়। সেই থমকে থাকা রাতের মতোই তেজের জীবনও এক মোড়ে এসে দাঁড়িয়েছে। এতদিন সে ছিল আগুন, সব পুরাই, কিন্তু বাঁচতে দেয় না। আর আজ সেই আগুনই কি প্রথমবার কারো কোমলতায় নিভে যেতে চাইছে? সে জানে না এই অনুভূতির শেষ কোথায়, শুধু এতটুকু বুঝতে পারে এই রাতের পর আর সে আগের তেজ থাকবে না। কোনো এক অদৃশ্য টানে তার সমস্ত রাগ, সমস্ত তেজ ধীরে ধীরে সরে গিয়ে জায়গা করে দিচ্ছে এক অচেনা শান্তির জন্য, যে শান্তির নাম সে এখনো জানে না। কিন্তু গভীর রাতে চোখ বন্ধ করলেই যার ছায়া তাকে নিঃশব্দে ছুঁয়ে যায়। অবশেষে শুয়ে থাকতে না পেরে উঠে বসলো।
ফুসফুস করে নিঃশ্বাস ছেড়ে 2 হাত দিয়ে বিছানায় মাথার উপর দিয়ে চোখ বন্ধ করে রাখলো। কি আশ্চর্য, আবার সেই সিনেমাটিক কাহিনীর মতো সেই ঘুমটাবুতির মৃগন্ময়ী ভেসে উঠল স্পষ্ট। সাথে মনে হলো তার বাবার বলা খাবার টেবিলের কথা। মেহেরিমা নয়ন ডিম ভাজার জন্য রান্নাঘরে গেল। মাহতাব নয়ন বলেছিল, শোনো তেজ, এত তেজ করতে নেই বুঝলি, বেশি তেজ করলে সুন্দর সুন্দর জিনিস সব কপাল থেকে উঠে যায়। যেমন আজকে যেই সুস্বাদু খাবার মিস করতে চলেছিস, আমি বাবা হয়ে বলছি তুই মারাত্মক কোনো এক সেলিব্রিটির হাতের ছোঁয়া মিস করে গেলি। এর জন্য আফসোস করে কপাল চাপড়ালেও কোনো লাভ হবে না। অবশ্য তুই তো ভালো কিছু চাস না জীবনে, শুধু বস্তাভর্তি রাগ পকেটে ঝুলিয়ে রাখিস। রাগী চোখ নিয়ে তাকালো বাবার দিকে। অমনি শুকনো ডুব গিলে হাসতে হাসতে বলল, তোর জন্য এসব খাবার নয় বুঝলি, আমি বরং খেয়ে ফেলি। আমি ছোট থাকতে রাগ করতে দাদি বলতো, যে রাগ করবে সে কুত্তারিয়ে। বাকিটা বলার আগেই তেজ ক্ষিপ্ত হয়ে বলল, বাবা তুমি এসব কি বলছো, ফালতু কথা। 2 সন্তানের বাবা হয়ে এভাবে ছেলে মেয়ের সাথে ইয়ার্কি করছো? মা কিভাবে টলারেট করে তোমাকে বুঝি না আমি। তেজ বাবার কথায় তখনও চুপ করে গেলেও ভেতরের ঝড় এখনো থামেনি। বাবা সেই হালকা হাসির আড়ালে লুকিয়ে থাকা কথাগুলো তাকে অদ্ভুতভাবে নাড়া দিয়ে গেল। সুন্দর জিনিস কপাল থেকে উঠে যায়, এই কথাটা বারবার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো। সে কি সত্যিই নিজের রাগ দেখিয়ে নিজের জীবনটাই ধ্বংস করছে? ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু ফ্যানের একঘেয়ে শব্দ। তেজ চোখ তুলে তাকালো অন্ধকার ছাদের দিকে। আজ এই অন্ধকারটা অচেনা লাগছে না, বরং খুব চেনা, যেন এই অন্ধকারটাই তার এতদিনের সঙ্গী। কিন্তু আজ অন্ধকারের ভেতরেও কোথাও একটা নরম আলো জ্বলে আছে। সেই আলো রাইসার চোখের মতো। ভীতি 2 চোখ যা তেজের চোখকে সরাতেই পারছে না। রাইসার রান্নার ঘ্রাণ তখন টেবিলে এসে নিজেও পেয়েছিল, কিন্তু নিজেকে শক্ত রাখতে ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারেনি। যে মেয়ের হাতের কফির স্বাদ অমৃতের মতো লেগেছে, সেই মেয়ের হাতের রান্না, উফ, ভাবতেই তেজ আর দমতে পারলো না। সে উঠে দাঁড়ালো, পা টিপে টিপে দরজার দিকে এগোলো। ঘুম ভাঙার ইচ্ছে নেই, অথচ নিজেকে আটকে রাখার শক্তিও নেই। দরজার কাছে এসে থমকে গেল। কি করবে সে? যাবে নাকি আবার নিজের অহংকারের দেয়ালে ফিরে যাবে? অন্যদিকে রাইসা বিছানার এক কোণে বসে আছে, ঘুম তার চোখেও নেই। চোখের সামনে বারবার ভেসে উঠছে খাবার টেবিলের দৃশ্য, প্লেট ভর্তি খাবার, অথচ সেই খাবার তার স্বামীর মুখে ওঠেনি। বুকের ভেতরটা হাহাকার করে উঠলেও সে কাঁদে না। কাঁদতে কাঁদতে সে অনেক আগেই শিখে গেছে কান্না দুর্বল নয়, বরং অপচয়। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে চাঁদের আলো ছড়িয়ে আছে। গ্রামের বাড়িতে উঠানোর কথা মনে পড়ে গেল। সেখানে এই চাঁদের আলোয় দাঁড়িয়ে কত রাত সে না খেয়ে কাটিয়েছে। তখনও কেউ এসে বলেনি তুমি কষ্ট পেয়েছো। আজ এই বাড়িতে এসে অন্তত সেই প্রশ্নটা কেউ করেছে। এটুকুই কি তার প্রাপ্তি? তেজ রান্নাঘরে গিয়ে দেখলো সব খাবার সুন্দর করে ঢেকে রাখা আছে। একের পর এক ঢাকনা খুলে দেখলো সবই আছে। পাতিলের মধ্যে নাক এগিয়ে নিতে সেই খাবারের ঘ্রাণ। মুখ হা করে চোখ দুটো বন্ধ করে শ্বাস নিল। আহ, গন্ধে পেট ভরে যাওয়ার এক অনুভূতি। ড্রিম লাইটের টিপ টিপ অন্ধকারে পাতিলের মধ্যে চুপি চুপি হাত দিয়ে একটা মাংস মুখে ভরেছে। এত ধীরগতির কাজ যেন পাতিলও জানতে পারে না তার ভেতর থেকে কেউ মাংস তুলে নিয়েছে। মুখের মধ্যে মাংস সবে একটা চাবানে দিয়েছে। তৎক্ষণাৎ ভেসে এলো কারো কণ্ঠ, খুব স্বাদ হয়েছে বুঝি? তেজ বলল, শুধু স্বাদ নয়, জাস্ট মাইন্ড ব্লোয়িং, মনে হচ্ছে অমৃত। হঠাৎ মনে হলো তাকে কে প্রশ্ন করলো। ঘাড় ঘুরিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সামনে আবছা আলোতেও বুঝতে অসুবিধা হলো না এটা তার মা জননী। বুকে 2 হাত গুজে ঠায় দাঁড়িয়ে আছে। অন্ধকারে চেহারা না দেখে গেলেও বুঝতে অসুবিধা হলো না পুলিশের মতো প্রশ্ন এখন জর্জরিত হওয়ার ভয়। তেজের ডান গালে স্পষ্ট এক টুকরো মাংসের কিমা ফুলে আছে বাচ্চাদের মতো। মা কিছু বলবে তার পূর্বেই তেজ বলল, আমি কিছু খাইনি। মেহেরিমা নয়ন হাসলো, তারপর বলল, আমি কখন বলেছি তুই কিছু খেয়েছিস? ঠাকুর ঘরে খেয়ে আমি তো কলা খাইনি। তেজ কথা বলতে গিয়েও মুখের মাংস তাকে স্পষ্ট করে কথা বলতে দিচ্ছে না। সবাই ঘুমিয়ে পড়েছে ভেবে লুকিয়ে লুকিয়ে এসেছিল তার ঘুমটাবতির হাতের রান্না টেস্ট করতে। এসে এই মায়ের হাতে ধরা পড়বে ভাবতেই পারেনি। শুধু কি ধরা, এইভাবে নাজেহাল অবস্থা। তারপর বলল, খেতে বসে কে জানি বলেছিল সে কারো হাতে রান্না খেতে চায় না। আমিও কিছু বলিনি, তাহলে মাঝরাতে চুরি করে খেতে আসার কারণ কি জানতে পারি? তেজ বলল, আম্মু আসলে আমি ভাবলাম। মাহারিমা নয়ন বলল, তুই কি ভাবলি? তুই জানিস তখন তোর না খাওয়া দেখে মেয়েটা কতটা কষ্ট পেয়েছে, কত শখ করে সবার জন্য রান্না করেছে। কি এমন ক্ষতি হতে সামান্য খেলে? এতটা কঠোর হস না তেজ, হিরে হারিয়ে ফেলবি। বলেই তিনি আর দাঁড়ালেন না। তেজ অবাক হয়ে মায়ের কথা শুনলো। মায়ের জার পানে নিরলস তাকিয়ে রইল। তেজ সেখানে দাঁড়িয়ে রইল, হাতে ধরা পাতিলের ঢাকনাটা এখনো কাঁপছে, ঠিক তার বুকের ভেতরের মতোই। হিরে হারিয়ে ফেলবি, এই 4টা শব্দ কেমন করে যেন তার মাথার ভেতর আসে পড়ছে বারংবার। তেজ ধীরে ধীরে ঢাকনাটা আবারও পাতিলের উপর রেখে দিল। আর খাওয়ার সাহস হলো না। যে মাংসটা মুখে দিয়েছিল সেটার স্বাদ এখন আর অমৃত লাগছে না, বরং গলার ভেতর আটকে থাকা অপরাধবোধের মতো ভারী লাগছে। সে চুপচাপ রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো, কিন্তু পা দুটো ঠিকমতো চলতে চাইছে না, যেন কেউ অদৃশ্যভাবে টেনে ধরেছে। ঘরের দরজায় পৌঁছে থেমে গেল তেজ। ভেতরে ঢুকবে নাকি আবারও বাইরে যাবে?
এই বাড়ির প্রতিটা করিডোর আজ তার কাছে আদালতের মতো মনে হচ্ছে। প্রতিটা দেয়াল যেন প্রশ্ন ছুড়ে দিচ্ছে, তুই কি ঠিক করছিস? শেষ পর্যন্ত দরজাটা খুলে ঢুকে পড়লো। ঘর অন্ধকার। তেজ বিছানায় বসলো না, চেয়ারে গিয়ে বসে পড়লো, মাথাটা দুই হাতে চেপে ধরলো। এই প্রথম মনে হলো রাগ ধরে রাখাটা ভীষণ ক্লান্তিকর। এতদিন সে ভেবেছে রাগই তার শক্তি, অথচ আজ বুঝতে পারছে এই শক্তির আড়ালে সে নিজের সব সুন্দর জিনিস হারাচ্ছে। রাইসার মুখটা ভেসে উঠলো আবার। সে কি কোনোদিনও সত্যি করে তাকেও দেখেছে তাকে, নাকি শুধু নিজের অপছন্দের তালিকায় নাম লিখিয়েছে? পরদিন দুপুরে রাইসা কলেজ থেকে সবাই এসে ড্রয়িং রুমে দাঁড়িয়েছে। এখন রাইসা একা যাতায়াত করে। এত হয়রানি করে মাহারিমা নয়ন যাবে, 4 বার যাতায়াত করবে রাইসা সেটা চাই না। চুলার পার থেকে মেহেরিমা নয়ন বলল, যাও ফ্রেশ হয়ে আসো, খাবার খাবে। রাইসা সেই মোতাবেক হেসুচক মাথা নাড়িয়ে পা ফেলে সিঁড়িতে উঠবে। অমনি পায়ের কাছে কিছু একটা লাগতে ভয়ে চোখ মুখ কুচকে এগিয়ে মেহেরিমা নয়নের পিছে পিছে গিয়ে লুকিয়ে পড়ল। তিনি রাইসার দিকে এগিয়ে আসছিলেন, তখন ওই রাইসা গিয়ে পিছনে লুকালো। রাইসার এমন কাণ্ড দেখে তিনি কপাল গুটালো। বিষয়টা বোঝার জন্য সামনে তাকিয়ে দেখলো, সোফার পাশেই নাক টেনে টেনে কি শুকে চলেছে একটা বিড়াল। বিড়াল বলা চলে না, আর একটা বিশেষ নামও আছে, ওরিও। তাকে বিড়াল বলার আগে 50 বার ভেবে বলতে হবে। ওরিওকে বিড়াল বলা আর তেজপাতার তেজের সম্মুখে অগ্রসর করার সমান ব্যাপার। এতদিন বাড়িতে একটু শান্তি ছিল, কিন্তু হুট করে এটাকে কে বাড়িতে আনলো? মেহেরিমা নয়ন কথাটা শেষ করেছে কি করেনি, তখন তেজ বাড়িতে আসলো। গ্রামে যাওয়ার চক্করে ওরিওকে জিহাদের বাড়িতে রেখে গিয়েছিল। গ্রাম থেকে যেসব কাণ্ড করেছে এতদিন মেজাজ খারাপ থাকায় আর ওরিওকে আনা হয়নি। আজকে ভার্সিটি থেকে ফেরার সময় নিয়ে এসেছে। সে কি আদরের বলা যাবে না, যেখানে যাই সঙ্গে নিয়ে যায়। ওরিও কেমন হয়েছে, তেজ কি বলে না বলে সব ভাষা যেন বুঝতে পারে। বাড়িতে এসে নতুন মানুষের গন্ধ পেয়ে রাইসার পায়ের কাছে এসে জিভ দিয়ে রাইসার পায়ে চেটে দিতে রাইসার অন্তরাত্মা কেঁপে উঠেছিল। অদৃশ্য কিছু মনে করতে ভয় পেয়ে শাশুড়ির পেছনে গিয়ে দাঁড়িয়েছে। তারপর বলল, কি হয়েছে, এভাবে তাকিয়ে আছো কেন? তেজের কথায় তার মা খেপে গেল। এমনি ওরিওকে খুব একটা দেখতে পারে না, সবসময় চিপকে রাখে নিজের সাথে। বিয়ে করে বউকে এভাবে রাখলেও কিছু হতো না, যতটা বিরক্ত লাগে এই বিড়ালকে। কি হয়েছে মানে, তোর এই বিড়ালকে সবসময় তোর পকেটে ঢুকিয়ে রাখ। তেজ মুহূর্তেই চেঁচিয়ে উঠে বলল, মা ওর একটা নাম আছে, ওরিও। নাম না বলতে পারলে ওকে ডাকবে না। মেহেরিমা নয়ন বলল, ওরিও হোক আর ফুরিও হোক, তোর ওরিওর জন্য মেয়েটা ভয়ে কাঁপছে, আর তুই আছিস ওর নাম নিয়ে। তেজ সব দিকে নজর বুলালো, কিন্তু কাউকে দেখতে পেল না। তারপর বলল, কোথায়, কোন মেয়েকে দেখেছো তুমি? এখানে আমি তো কাউকে দেখছি না। মেহেরিমা নয়ন পিছনে ফিরে রাইসাকে দেখে নিল। মেয়েটা তার শাড়ি 2 হাতে খামচে ধরে আছে। মা সরো। পেছনে ঘাড় ঘুরে তাকাতে রাইসার বদনখানি নজর আসলো তেজের। এত বাচ্চা একটা মেয়ে যে অনায়াসে তার মায়ের পিছনে আড়াল হয়ে গেল। শ্বাস ছেড়ে আবারও নজর রাখলো। সেই ভিতু ভিতু 2 চোখ নিচু নিচু করে রাখা, দেখেই বোঝা যাবে নিকাব দিয়ে মুখ ঢাকা, যার জন্য আর আলাদা করে রাইসাকে মুখ ঢাকতে হলো না তেজের সামনে। সামনে তেজ বুঝতে পেরে মাথা তুলেও দেখলো না। তেজ বিড়ালের উদ্দেশ্যে বলল, ওরিও কাম। বলার সাথে সাথে তেজের সমান তালে সিঁড়ি বেয়ে ওরিও উপরে উঠলো। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্ত।